সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। বঙ্গভবনে আরও 4 উপদেষ্টার শপথ, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পুনর্বণ্টন। সাখাওয়াত হোসেনের পরিবর্তে স্বরাষ্ট্রে জাহাঙ্গীর আলম চৌধুরী, ডাক টেলিযোগাযোগের সঙ্গে তথ্য সম্প্রচারের দায়িত্বে নাহিদ ইসলাম, যুব ক্রীড়ার পাশাপাশি শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ে আসিফ মাহমুদ। ডক্টর ইউনূস নরেন্দ্র মোদী ফোন আলাপ, হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টা। বাংলাদেশের সঙ্গে কাজ করার আশ্বাস ভারতের প্রধানমন্ত্রীর। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান 8 দিনের রিমান্ডে। বগুড়ায় শেখ হাসিনা সহ 101 জনের বিরুদ্ধে মামলা। সাম্প্রতিক সহিংসতায় 650 নিহতের প্রতিবেদন জাতিসংঘের। চিকিৎসার জন্য বেগম জিয়াকে দ্রুতই বিদেশে নেওয়া হবে জানালেন মির্জা ফখরুল। প্রতিহিংসা নয়, গণতন্ত্রের মাধ্যমে এগিয়ে যাবে দেশ। কারো অপচেষ্টায় নষ্ট হবে না সাম্প্রদায়িক সম্প্রীতি। বাড়ল অন্তর্বর্তী সরকারের পরিধি। বঙ্গভবনে আরও 4 উপদেষ্টাকে শপথ পাঠ করালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এর মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আকার দাঁড়ালো 21 সদস্যে। শপথ অনুষ্ঠান শেষে বঙ্গভবনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। যাত্রা শুরুর 1 সপ্তাহ পর আবারও বাড়ল অন্তর্বর্তীকালীন সরকারের পরিসর। শুক্রবার ছুটির দিনে বঙ্গভবনে নতুন দায়িত্ব পাওয়া 4 উপদেষ্টা। বিকেল 4টায় বঙ্গভবনের দরবার হলে নতুন 4 উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। মন্ত্রিপরিষদ সচিবের পরিচালনায় এই আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সরকারের উপদেষ্টারা, 3 বাহিনী প্রধান সহ সামরিক বেসামরিক শীর্ষ কর্মকর্তারা। নতুন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান ও সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। নতুন সদস্যদের শপথের পর বঙ্গভবনে বসে উপদেষ্টা পরিষদের বৈঠক। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে আলোচনা হয় জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে। শুক্রবার নতুন 4 উপদেষ্টা অন্তর্ভুক্তির মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আকার দাঁড়ালো 21 সদস্যে। এর আগে গত 8 আগস্ট রাতে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও 13 উপদেষ্টা। পরে 2 দফায় আরও 3 উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের নতুন 4 উপদেষ্টার দফতর বণ্টনের পাশাপাশি 8 উপদেষ্টার দফতর পুনর্বণ্টন করা হয়েছে। এম সাখাওয়াত হোসেনের পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বও তাকে দেওয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগের পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নাহিদ ইসলাম। যুব ও ক্রীড়ার সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ। অধ্যাপক আসিফ নজরুলকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং সংস্কৃতি মন্ত্রণালয় সামলাবেন। এদিকে শুক্রবার শপথ নেওয়া উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদুদ্দিন মাহমুদকে পরিকল্পনা এবং শিক্ষা মন্ত্রণালয়, মোহাম্মদ ফাউজুল কবির খানকে দেয়া হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব। আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। সালেউদ্দিন আহমেদকে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশের জনগণের স্বার্থে ঘনিষ্ঠ প্রতিবেশী বন্ধু হিসেবে কাজ করে যাওয়ার কথা জানান নরেন্দ্র মোদী। বাংলাদেশে বসবাসরত হিন্দু সহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার এক এক্সপোস্টে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোন পাওয়ার কথা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোন আলাপে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশি হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে নয়াদিল্লিকে আশ্বস্ত করেছেন বলে জানান মোদী। একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের জন্য ভারতের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের জনগণের স্বার্থে ঘনিষ্ঠ প্রতিবেশী বন্ধু হিসেবে কাজ করে যাওয়ার কথা জানিয়েছে ভারত। ডক্টর ইউনূস আশ্বস্ত করেছেন, বাংলাদেশি হিন্দু জনগোষ্ঠী এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে অগ্রাধিকার দেবে অন্তর্বর্তী সরকার। সংখ্যালঘুদের হামলা ও নির্যাতনের বিষয়ে অতিরঞ্জিতভাবে খবর প্রকাশ করা হয়েছে উল্লেখ করে ভারতীয় সাংবাদিকদের এ বিষয়ে তৃণমূল থেকে সংবাদ সংগ্রহে মোদীর কাছে আমন্ত্রণ জানান। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। শপথ নেয়ার পরপরই তাকে শুভেচ্ছা জানিয়ে এক্সে পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। রাজধানীর নিউ মার্কেট থানার হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে ডিবি কার্যালয় থেকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুর রাকিব ৮ দিন রিমান্ড মঞ্জুর করেন। ন্যাশনাল কমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে শুক্রবার বিকেলে হাজির করা হয় মুখ্য মহানগর হাকিম আদালতে। ডিবি কার্যালয় থেকে আদালতে নেয়ার পথে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নিউ মার্কেট থানার হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে মঞ্জুর করা হয় ৮ দিনের রিমান্ড। শুনানিতে আইনজীবীরা বলেন, আওয়ামী লীগ সরকারের ক্ষমতা টিকিয়ে রাখতে জিয়াউল আহসান নানা অবৈধ এজেন্ডা বাস্তবায়ন করেছেন। আন্তর্জাতিকভাবে বিখ্যাত সেই আয়না ঘরের আজকের রূপকার ছিল আজকের আসামি। আপনারা জানেন, এই একটি শ্রেণীর একটি ব্যক্তির ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, স্থায়ী করার জন্য আজকের এই আসামির মতো কয়েকজন উচ্চ পদস্থ সেনাবাহিনীর কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, র্যাব কর্মকর্তারা মানুষের কণ্ঠ চেপে ধরেছিল। এদিন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পক্ষে শুনানিতে অংশ নেন তার বোন আইনজীবী নাজনীন নাহার। তিনি অবশ্য রিমান্ড বাতিল এবং জামিন চেয়ে আবেদন করেছিলেন। ২০২২ সাল থেকে জিয়াউল আহসান ন্যাশনাল কমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। গত মঙ্গলবার চাকরি থেকে স্বেচ্ছায় অবসরে যাওয়ার কথা আদালতকে জানান তিনি। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের ছাত্র আন্দোলনে গত ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত ৬৫০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন। এর মধ্যে শিশুই রয়েছে অন্তত ৩২ জন। শুক্রবার প্রকাশিত প্রাথমিক প্রতিবেদনে আরও বলা হয়, শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে আইন প্রয়োগকারী সংস্থা অতিরিক্ত বল প্রয়োগ করেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতের তালিকা করছে অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে জাতিসংঘ জানালো, বাংলাদেশের ছাত্র আন্দোলনে ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত ৬৫০ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৩২ জনই শিশু। এছাড়াও হাজারো মানুষ আহত বলে উল্লেখ করা হয়েছে শুক্রবার প্রকাশিত জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে। জেনেভা থেকে প্রকাশিত সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত মারা গেছেন অন্তত ৪০০ জন, আর ৫ থেকে ৬ আগস্টের মধ্যে মারা যান ২৫০ জন। প্রতিবেদনে আরও বলা হয়, নিহতদের মধ্যে আছেন বিক্ষোভকারী, পথচারী, সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য।
10 পাতার ওই প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুরুতর এবং বিশ্বাসযোগ্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথা বলা হয়েছে। জাতিসংঘ বলছে আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে বল প্রয়োগে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড এবং প্রাণঘাতী গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা সহ বেশ কয়েকটি পরামর্শ দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। বাংলাদেশে মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠার জন্য সামনে একটি বিরাট সুযোগ তৈরি হয়েছে বলেও মনে করেন তিনি। This is a pivotal moment for Bangladesh. The transition ahead presents an historic opportunity to make human rights the cornerstone of governance and the rule of law, to reform and revitalize the country's institutions, to heal long-standing divisions, and to promote fundamental freedoms. এর আগে জানানো হয় শিগগিরই জাতিসংঘ ছাত্র আন্দোলনে হত্যার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করবে। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ। 15 আগস্ট ঘিরে নানা অপ্রত্যাশিত ঘটনাকে মানবাধিকার বিরোধী আখ্যা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা বলছে বিপ্লব বিতর্কিত করতে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ছদ্মবেশে এসব ঘটনা ঘটাতে পারে, তবে তদন্তে কোনো সমন্বয়ক জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। এদিকে সড়কে পুলিশ ট্রাফিকের দায়িত্বে ফেরায় শিক্ষার্থীদের ক্লাসে যাওয়ার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তিনি। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে এ বিষয়ে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদের অসংখ্য মানুষজন বিভিন্ন ছদ্মবেশে ওখানে ছিল এই কারণে যে তারা একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায়। আমরা খুঁজে সমন্বয়ক বা সহ সমন্বয়ক পুরো বাংলাদেশে পেয়ে থাকি, এটার সাথে যুক্ত কোনোভাবে আমরা তৎক্ষণাৎ তাকে আমাদের ওই কমিটি থেকে, ওই টিম থেকে বহিষ্কার করব। 2013 সালে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের নির্দেশে পুলিশ ধর্মপ্রাণ মুসল্লিদের কানে ধরানোর মাধ্যমে এই সংস্কৃতির সূচনা করেছিল বলে অভিযোগ করেন সার্জিস। আর 15 আগস্ট রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালনের পক্ষপাতী নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা মনে করি না যে এই রাষ্ট্রীয় শক্তি তারা যেভাবে পালন করছে এটা হওয়া উচিত, কিন্তু তারা যদি ব্যক্তিগত জায়গা থেকে যতটুকু পালন করতে চায় ওইটুকুতে ন্যূনতম রেসপেক্ট আমাদের শো করা উচিত। পুলিশ ট্রাফিকের দায়িত্ব নেয় শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান সার্জিস। যেখানে যখন পুলিশের কোনো একটি টিম বা ট্রাফিকের টিম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম আসবে, তাদেরকে তাদের দায়িত্বটি বুঝে দিয়ে ছাত্র সমাজকে সেখানে সরে যেতে হবে। কারো মোবাইল ফোন চেক করা, গণমাধ্যমকে দায়িত্ব পালনে বাধা দেয়া বা আবাসিক হোটেলে অভিযান চালানো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাজ নয় বলেও দাবি করেন তিনি। আপনাদের ক্লাসে ফিরে যেতে হবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শিগগিরই বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নয়াপল্টনে বেগম জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে অংশ নিয়ে মির্জা ফখরুল অভিযোগ করেন, ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। প্রতিহিংসা নয়, গণতন্ত্রের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। কখনো কারাগারে, কখনো গৃহবন্দী, কখনো বা হাসপাতালে 2018 সাল থেকে এভাবেই কেটেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন। 2020 সাল থেকে শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে তার। একে একে লিভার সিরোসিস, হার্টে ব্লক সহ নানা জটিল রোগে আক্রান্ত হন তিনি। সেই থেকে মেডিকেল বোর্ড, পরিবারের সদস্য ও দল বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতালে চিকিৎসার জন্য দফায় দফায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছে আবেদন জানালেও নাকচ করা হয় সেই আবেদন। 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 6 আগস্ট মুক্তি পান বেগম খালেদা জিয়া। শুক্রবার বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির মহাসচিব জানান, শিগগিরই চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে বেগম জিয়াকে। অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাব। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। এ সময় বিএনপির মহাসচিব বলেন, সাম্প্রদায়িক হামলার অভিযোগের আড়ালে ভারতে বসে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা। যে কোনো মুহূর্তে ভারতকে যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করতেন।
সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ। এদিকে শুক্রবার সন্ধ্যায় গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিকেলে বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে তিনি বলেন, যারা ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন করে তারা দেশের শত্রু। তাদের অপচেষ্টায় সাম্প্রদায়িক সম্প্রীতি কখনোই নষ্ট হবে না। বিএনপির মহাসচিব আরও বলেন, সবাইকে সঙ্গে নিয়ে রেইনবো রাষ্ট্র নির্মাণে কাজ করবেন তারা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা বলেন, তারা স্বস্তি এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে বসবাস করতে চান। কিছু সংখ্যক দুষ্কৃতিকারী এবং যারা রাজনৈতিক দলের নয়, যারা এই সমাজের শত্রু, যারা বাংলাদেশের ইমেজ নষ্ট করতে চায়, তারা যতই চেষ্টা করুক না কেন এই বাংলাদেশের দীর্ঘকালের এইখানে যে সম্প্রীতি সৌহার্দ্য সমস্ত সম্প্রদায়গুলোর মধ্যে, ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে, সেটাকে তারা ইচ্ছে করলে নষ্ট করতে পারবে না। আমরা শান্তি চাই, আমরা স্বস্তি চাই। নানান লড়াইয়ের মধ্য দিয়ে আমরা আমাদের কথাগুলো এদেশের যারা রাষ্ট্র পরিচালনা করছেন, যারা রাজনীতি পরিচালনা করছেন, আমরা তাদের সামনে আমরা তুলে ধরতে চাই। রাজধানীর হাসপাতালগুলোতে এখনও স্বজনদের খুঁজে ফিরছে বহু পরিবার। কোটা সংস্কার আন্দোলনে অংশ নিতে বাড়ি থেকে বিদায় নিয়ে ফেরেননি অনেকেই। নাম উঠেছে নিখোঁজের তালিকায়। বেঁচে আছেন কিনা জানা নেই কারো। ঢাকা মেডিকেলের মর্গে এখনও বেওয়ারিশ পড়ে আছে 6টি মরদেহ। হতভাগ্যদের কারো কারো চেহারা এতটাই বিকৃত যে মুখ দেখে শনাক্তের উপায়ও নেই। হায়দার আলীর রিপোর্ট। হবিগঞ্জের এই পরিবারটি ঢাকা মেডিকেলের মর্গে এসেছেন রাব্বির খোঁজে। 19 বছর বয়সী রাব্বি রাজমিস্ত্রির কাজ করতেন মিরপুরে। 2 সহকর্মীর সঙ্গে 5 আগস্ট মিরপুর 10-এ গিয়েছিলেন এক দফার কর্মসূচিতে। সেদিন সহকর্মীরা বাসায় ফিরলেও সেই থেকে সন্ধান নেই রাব্বির। রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে ঢাকা মেডিকেলের মর্গে পড়ে থাকা 8টি লাশেও মেলেনি রাব্বির মুখ। 5 তারিখ থেকে বর্তমানে আপনার সিলেট থেকে ধুইরে এবং কি মানে কোনো জায়গা বাদ নাই। ভালো করে চিনতে পারতেছি না, কারণ যেহেতু মুখটা নষ্ট হয়ে গেছে বা মুখটা একটু ফুলে গেছে। একই রকম শঙ্কা আর উদ্বেগ নিয়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকা মেডিকেলে আসে আমানতের পরিবার। বেওয়ারিশ 8টি লাশ দেখে 10 দিন নিখোঁজ থাকা আমানতকে শনাক্ত করতে পারেন স্বজনরা। বাইং হাউজের এই কর্মকর্তাকে শুধু হত্যাই করা হয়নি, আগুনে পুড়িয়ে দেওয়া হয় গোটা শরীর। ওই দিন বাইক নিয়ে বের হয়েছে আর কি, দেখতে দেশের কি অবস্থা দেখতে পারে, ওই দিন থেকে নিখোঁজ। তারপর থেকে আমরা ওখানে নানানভাবে খোঁজ করছি। প্রথম যেই মর্গে আমরা খোঁজ করেছি সেখানে লাশের স্তূপ ছিল। ওই স্তূপে আপনার তার লাশ শনাক্ত করা কঠিন ছিল। তার পরনের জামা কাপড় দেখে আমরা চিহ্নিত করি। কোটা আন্দোলন ঘিরে শুধু ঢাকা মেডিকেলের মর্গেই এখন পর্যন্ত ময়না তদন্ত হয়েছে 108টি মরদেহের। এগুলি হচ্ছে ঢাকা মেডিকেল থেকে আসছে 4টা, আর হচ্ছে যাত্রাবাড়ি থেকে আসছে 2টা। মোট 6টা বড় আমার কাছে বর্তমানে আছে। 15 আগস্ট পর্যন্ত মরদেহগুলোর কোনো ওয়ারিশ পাওয়া যায়নি। সোহরাওয়ার্দী হাসপাতালেও পড়ে আছে একটি বেওয়ারিশ লাশ। 2 হাসপাতালে মর্গে পড়ে থাকা লাশগুলোর স্বজনরা এখনও জানেনই না তাদের সন্তানের ভাগ্যে কি ঘটেছিল। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আরও কয়েকদিন অপেক্ষার পর লাশগুলো কেউ নিতে না আসলে 7টি লাশই বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামালের বাসা থেকে 3 কোটি টাকা, বিদেশি মুদ্রা এবং স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বাসায় সন্দেহজনক যাতায়াত লক্ষ্য করেন স্থানীয়রা। এরপর সেনাবাহিনীকে খবর দিলে শাহ কামালের ফ্ল্যাটে অভিযান চালানো হয়। পুলিশ জানায়, অভিযানে বাসাটি থেকে 3 কোটির বেশি টাকা, 10 লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা এবং 74,000 টাকার প্রাইজ বন্ড উদ্ধার করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে নিয়োগ, বাণিজ্য সহ নানা অনিয়মের অভিযোগ ছিল বলেও জানানো হয়। শনিবারের মধ্যে সরকারের শীর্ষ কর্মকর্তারা পদত্যাগ না করলে সচিবালয়ে ঢুকতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত এবং চাকরিচ্যুত কর্মকর্তারা।
বিকেলে ঢাকা অফিসার্স ক্লাবে আয়োজিত প্রতিবাদ সভায় তারা অভিযোগ করেন, গেল 15 বছরে শত শত কর্মকর্তাকে পদোন্নতি বঞ্চিত এবং চাকরিচ্যুত করা হয়েছে। এ সময় ক্ষতিগ্রস্ত সব কর্মকর্তার ক্ষতিপূরণের দাবিও জানান তারা। এছাড়া রাজনৈতিক বিবেচনায় চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের অপসারণে দাবি জানান তারা। আমাদের গায়ে মিথ্যা একটা তকমা লাগিয়ে আমাদের শত শত অফিসার পদোন্নতি বঞ্চিত করা 17 বছর। আজকে পরিবর্তিত অবস্থায় আমরা তাদের প্রতি ন্যায় বিচার করতে চাই, এই জন্য আমরা আন্দোলন করছি। আওয়ামী লীগ সময় যে চুক্তিভিত্তিক নিয়োগ হয়েছিল, এই চুক্তিভিত্তিক নিয়োগ সবসময় রাজনৈতিক বিবেচনায় করা হয়। যেহেতু এই স্বৈরাচারী সরকারের ভয়াবহ পতন হয়েছে, অতএব তারা কেউ থাকতে পারবে না। শনিবার পর্যন্ত তাদেরকে সময় দেব। শনিবারের মধ্যে যদি আমাদের দাবি পূর্ণ না হয়, তাহলে আমরা কোনো সচিবকে, কোনো শীর্ষ কর্মকর্তাকে আগের সরকারের সচিবালয়ে প্রবেশ করতে দেব না। আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও আলাদা মন্ত্রণালয় গঠন সহ 11 দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শত শত মানুষ। ভূমি কমিশন গঠনের মাধ্যমে তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানান আদিবাসী ছাত্র যুব সমাজ। সাংস্কৃতিক পরিবেশনায় বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন তারা। নিজেদের অস্তিত্বের লড়াইয়ে বারবার সরব আদিবাসীরা। মিছিল, মিটিং, সমাবেশ কিংবা সাংস্কৃতিক কর্মকাণ্ড, বছরের পর বছর ধরে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মাঠে আদিবাসী ছাত্র যুব সমাজ। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল বের করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর শত শত মানুষ। মিছিলটি শাহবাগ মোড় হয়ে টিএসসি ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেন আদিবাসী ছাত্র যুব সমাজ। বক্তারা বলেন, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও আলাদা মন্ত্রণালয় গঠন করতে হবে। এছাড়া বিভিন্ন সময় আদিবাসী হত্যাকাণ্ডের তদন্তেরও দাবি করেন তারা। এই নতুন বাংলাদেশে আদিবাসীদের উপর আর কোনো বৈষম্য আমরা দেখতে চাই না। ডুবে থাকা গ্রাম, এই ডুবে থাকা জনপদকে ডুবিয়ে রেখে এই রাষ্ট্রের সংস্কার করতে পারি। আমরা স্বাধীনতার 53 বছর পরেও আমরা যারা সমতলের আদিবাসী রয়েছি, আমরা এদেশের উন্নয়ন থেকে বঞ্চিত। দীর্ঘদিন ধরে দাবি করছি যে সমতল আদিবাসীদের জন্য একটা পৃথক মন্ত্রণালয় করতে হবে। কারণ মনে রাখবেন, আমাদেরকে কেউ পাত্তা দেয় না, কারণ আমাদেরকে মানুষই মনে করে না। আমাদেরকে শুধুমাত্র বলা হয় ওরা ক্ষুদ্র নৃগোষ্ঠী, ওরা উপজাতি, ওরা মানুষ, আমাদেরকে মনে করে না। সমাবেশ শেষে কালচারাল শোডাউন করেন বিভিন্ন আদিবাসী সাংস্কৃতিক সংগঠন। শিল্পীরা তাদের পরিবেশনায় দাবি তুলে ধরেন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাজধানীর মোহাম্মদপুর থানা পরিষ্কার করে ব্যবহার উপযোগী করার চ্যালেঞ্জ নিয়েছে শিক্ষার্থীরা। তারা বলছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের কোনো বিকল্প নেই। 5 আগস্টের পর দেশকে নতুন রূপে সাজাতে শুরু থেকেই মাঠে আছেন শিক্ষার্থীরা। সড়কে ট্রাফিক কন্ট্রোল থেকে রাস্তাঘাট পরিষ্কার, এমনকি দেয়ালে গ্রাফিতি অঙ্কনে দিনরাত ব্যস্ত শিক্ষার্থীরা। হামলার শিকার বহু স্থাপনা থেকে ধ্বংসস্তূপ সরিয়েছেন তারা। শুক্রবার দুপুর থেকে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিষ্কার করে ব্যবহার উপযোগী করতে কাজে নামে সেফ বিডি জেনজি সংগঠনের শিক্ষার্থীরা। 4 তলা থানার প্রতিটি ফ্লোর পরিষ্কার করেন তারা। পুলিশদের অন্তত যেন বসে কাজ করতে পারে, সেই ব্যবস্থাটুকু করার জন্য আমরা আজকে মোহাম্মদপুর থানায় ওসি সাহেবের সাথে কথা বলে আমরা এখানে আসছি। পুলিশের উপরে সবাই হচ্ছে ক্ষিপ্ত, তো আমরা যখন ওদের পাশে থাকবো তখন ওদের উপরে এই ক্ষিপ্তটা থাকবে না। দেশটা আপনার, আমাদের সকলেরই, অতএব দেশের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা আমাদের দায়িত্ব। শিক্ষার্থীরা জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের ভূমিকা অনস্বীকার্য। গত কয়েকদিন পুলিশের অনুপস্থিতিতে মোহাম্মদপুর এলাকার বাসিন্দারা ডাকাত আতঙ্কে ছিল বলেও জানান তারা। পুলিশ ছিল না বিধায় আমরা বুঝতে পারছি পুলিশের ভূমিকা কতটুকু। আমরা মোহাম্মদপুরবাসী যারা আছি তারা তো প্রতিনিয়ত প্রতি রাত আমরা ঘুমাইতে পারি না। আমাদের চারপাশের সম্পদকে যদি আমরা রক্ষা না করি, সেক্ষেত্রে তো আমরা এর থেকে কোনো বেনিফিট পাবো না। হামলার শিকার থানাসহ রাষ্ট্রীয় স্থাপনা নতুন করে সাজানোর প্রত্যয় জানায় সংগঠনটি। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। রংপুর কারাগারে এক কয়েদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে
কয়েদি ও কারারক্ষীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় 2 কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কারা কর্তৃপক্ষ জানায়, সকাল 8টার দিকে গাছ থেকে আমরাপাড়াকে কেন্দ্র করে রফিকুল ও বাহারাম নামে 2 কয়েদির মধ্যে মারামারি হয়। এ সময় প্রতিপক্ষের আঘাতে বাহারামের মৃত্যু হয়। এ হত্যার বিচার দাবিতে কয়েদিরা বিশৃঙ্খলা সৃষ্টি করলে কারারক্ষীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাঁধে। এ সময় 66 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শাকিল আহমেদ সহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিহত বাহারাম রংপুরের পীরগঞ্জ এলাকার বাসিন্দা। নতুন করে আরও 2টি তৈরি পোশাক কারখানা পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের লিড সনদ। এ নিয়ে বিশ্বসেরা 100টি পরিবেশ বান্ধব কারখানার মধ্যে বাংলাদেশের দখলে এলো 7টি। এমন অর্জন বাজার প্রতিযোগিতায় দেশকে এগিয়ে রাখবে বলে আশাবাদী উদ্যোক্তারা। মেড ইন বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে তারা চান প্রধান উপদেষ্টার দূরদর্শী উদ্যোগ। 1 দশকের বেশি সময় আগে পথ চলা শুরু হয়েছিল তৈরি পোশাক শিল্পে কারখানার কর্মপরিবেশ নিরাপদ করার তাগিদে। সেই যাত্রায় পরিবেশ বান্ধব কারখানা গড়ে তোলার ক্ষেত্রে বর্তমানে বিশ্বের রোল মডেল বাংলাদেশ। ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের সবশেষ তথ্য বলছে, চলতি মাসে বাংলাদেশের আরও 2টি পোশাক কারখানা পেয়েছে লিড সনদ। আর এতেই বিশ্বসেরা 24টির মধ্যে 22টি সহ 100টি সবুজ কারখানার 7টিই থাকলো বাংলাদেশে। পরের অবস্থানে থাকা পাকিস্তানের রয়েছে মাত্র 9টি, ভারতের 8টি আর শ্রীলঙ্কার রয়েছে 6টি কারখানা। বিশ্বব্যাপী এমন স্বীকৃতি আগামীর বাজার দখলে এগিয়ে রাখবে বলে আশাবাদী উদ্যোক্তারা। যতটা বেশি আমরা এখন থেকে প্রস্তুত থাকব কার্বন এমিশনের ক্ষেত্রে, এই জায়গাগুলোতে কাজ করতে পারবো, ততটা আমরা সামনে প্রতিযোগিতায় কিন্তু আমরা এগিয়ে থাকবো। কার্বন মুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে বিনিয়োগে এগিয়ে থাকার পরও যেন দ্বিপাক্ষিক বাণিজ্যে পিছিয়ে পড়তে না হয়, এজন্য মেড ইন বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সর্বোচ্চ সহযোগিতা চান তারা। ওনার তো আসলে বিশ্বব্যাপী একটা পরিচিতি, ব্যাপক পরিচিতি আছে এবং অ্যাকসেপ্টেন্স লেভেলটা অনেক বেশি। যে দেশগুলো আমাদের থেকে মূলত সোর্সিং করে, বা আপনি যদি টোটাল ব্র্যান্ড ইমেজের কথা বলেন, ওনার একটি সারা বা ওনার একটি ইশারা কিন্তু, সাপোর্ট কিন্তু অনেক কিছু গুরুত্ব বহন করে বা করবে। রপ্তানি আয় বাড়াতে কৌশলী বাণিজ্যিক ও কূটনীতি নিয়ে সরকারকে কাজ করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এই মুহূর্তে বাংলাদেশে সারা পৃথিবীর সবচেয়ে বেশি সবুজ পরিবেশ বান্ধব কারখানা রয়েছে, কিন্তু তার কোনো কাঙ্ক্ষিত সুফল আমরা লাভ করতে পারছি না। আমরা আমাদের তৈরি পোশাকের দাম পাচ্ছি না, একই সঙ্গে তৈরি পোশাকের যে রপ্তানি আয় সেটিও বাড়াতে পারছি না। এই অবস্থায় মাননীয় প্রধান উপদেষ্টার যে আন্তর্জাতিক ভাবমূর্তি রয়েছে, বিশেষ করে তিনি যে নেট জিরো কার্বন ইমিশনের আন্দোলন শুরু করেছিলেন, তা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, এটিকে কাজে লাগাতে হবে। এদিকে গেল 14 আগস্ট তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে নিজের পরিচিতি আর আন্তর্জাতিক গণমাধ্যমকে কাজে লাগিয়ে বাংলাদেশের বাণিজ্যিক ব্র্যান্ডিংয়ে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠছে ভারত। দানা বাঁধছে নাগরিক আন্দোলন, সঙ্গে যুক্ত হচ্ছে রাজনৈতিক কর্মসূচিও। শুক্রবার পশ্চিমবঙ্গের হরতালে নৈতিক সমর্থন দেয় বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল। এদিকে শনিবার দেশজুড়ে কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকরা। এদিকে কলকাতার পর এবার উত্তরাখণ্ডে এক নার্সকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। নারী চিকিৎসককে নির্যাতনের পর হত্যার প্রতিবাদে ডাকা হরতালে কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গে কোনো প্রভাব পড়েনি। তবে গুরুত্বপূর্ণ মোড়ে হরতাল সমর্থককারীদের মিছিল ও পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা করতে দেখা গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগেরও দাবি করেছে বাম সংগঠনগুলো। আন্দোলনকে বানচাল করার হীন কৌশল, এর প্রতিবাদে এসইউসিআই কমিউনিস্ট দল এই বন্ধ ডেকেছে। আন্দোলন প্রতি মুহূর্তে নতুন মোড় নিচ্ছে। শুরুর দিকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা থাকলেও এখন এতে সমর্থন দিচ্ছে নাগরিক সমাজ। রাজ্য প্রশাসন থেকে নানা পদক্ষেপ নেওয়া হলেও তাতে কোনোভাবেই সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, রহস্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে মমতা প্রশাসন। পিঠ থেকে যাচ্ছে,
মেয়েদের কোনো সম্মান নেই। যদিও মমতার দাবি শুরুর দিন থেকেই তার প্রশাসন এই ঘটনার তদন্ত শুরু করেছে। সিবিআইকে দেওয়া হয়েছে মামলা। আরজি কর হাসপাতালের বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদও করছে সিবিআই। এদিকে উত্তরাখণ্ডে হাসপাতাল থেকে ফেরার পথে এক নার্সকে ধর্ষণের পর হত্যা করার অভিযোগ উঠেছে। 9 দিন পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। এদিকে কলকাতার নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে ঢাকায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমবেত হয়ে একের পর এক স্লোগান দেন শিক্ষার্থীরা। প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা বলেন, আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার তীব্র নিন্দা জানান। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। সমাবেশ শেষে মিছিল নিয়ে ভিসি চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে আবারও রাজু ভাস্কর্যের সামনে এসে শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেন। পরে মৌমিতার স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। নতুন 4 উপদেষ্টার শপথ, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পুনর্বণ্টন। সাখাওয়াতের পরিবর্তে স্বরাষ্ট্রে জাহাঙ্গীর, ডাক টেলিযোগাযোগের সঙ্গে তথ্য সম্প্রচার নাহিদের। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান 8 দিনের রিমান্ডে। বগুড়ায় শেখ হাসিনা সহ 101 জনের বিরুদ্ধে মামলা। সাম্প্রতিক সহিংসতায় 650 নিহতের প্রতিবেদন জাতিসংঘের। এই ছিল রাতের সময়ের আয়োজন। সঙ্গেই থাকুন সময়ের।